ইরানে রেড ক্রিসেন্ট হাসপাতালে বোমাবর্ষণ, লেবাননের শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলের হামলা, দুবাই বিমানবন্দরে আঘাত এনেছে তেহরানের মিসাইল। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে ন্যাটোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবন্ধের সমঝোতা করতে মরিয়া ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। মাথা নত করার সুযোগ নেই, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন আর সঙ্গে আছে আমি সোয়া খন্দকার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার টার্গেট হচ্ছে ইরানের একের পর এক এলাকা। হামাদানে চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির হেডকোয়ার্টার, পুলিশ স্টেশন ছাড়াও হামলার শিকার হয় নানা স্থাপনা। তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিকও। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে আরব আমিরাতের ফুজাইরা শিল্প এলাকা। এছাড়াও ইসরায়েল ও কুয়েতেও হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার টার্গেট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এই ক্লিনিকটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা সহ নানা সামগ্রী, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। রাজধানী তেহরান জুড়েই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। রোববার ভয়াবহ হামলার শিকার হয় হামাদানো। পুলিশ স্টেশন ও এর আশেপাশের এলাকা টার্গেট করে চলে বোমাবর্ষণ। আক্রান্ত হয় আইআরজিসির সদর দফতর ও বাসিজ গ্রুপের কার্যালয়। নিহত হন বাসিজ গ্রুপের এক কমান্ডার। এছাড়াও ইস্পাহানে বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। যৌথ অভিযান চলে কারাজ, বন্দর সিরাফ, বন্দর আব্বাস, জাম সহ বিভিন্ন এলাকায়। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বড় ধরনের ড্রোন হামলা। আগুন ছড়িয়ে পড়ে একাংশে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কার্যক্রম। রুট পরিবর্তনে বাধ্য হয় বহু ফ্লাইট। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোর থেকে অন্তত 60টি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির বিরুদ্ধে সক্রিয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে একের পর এক মিত্রকে ডেকে ডেকে হয়রান ডোনাল্ড ট্রাম্প। এবার হরমুজ প্রণালী ঘিরে স্কট মিশনে নামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আগেভাগেই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনোভাবেই যুক্ত হতে চায় না তারা। এমন পরিস্থিতিতে সরাসরি ন্যাটোর সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে ন্যাটোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হরমুজ প্রণালী ব্যবহারে বাধা, জ্বালানি বাজারে টালমাটাল দশা। এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবের পরও অনমনীয় তেহরান। উল্টো আলোচনার সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে শত্রুপক্ষকে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানে নেমে যেন দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। ডেকে ডেকেও পাশে পাচ্ছেন না মিত্রদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতে 7 দেশের প্রতি স্কট শিপ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। তবে কোন কোন দেশ স্পষ্ট করেননি। তাদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের উদ্যোগে আগ্রহী বলেও দাবি করেছেন। আমরা অন্যান্য দেশের সাথে কথা বলছি, ভালো সাড়া পাচ্ছি। এটা সম্ভব হলে দারুণ ব্যাপার হবে, না হলেও দারুণ কিছুই হবে। আমরা চাই দেশগুলো নিজেদের সুরক্ষার স্বার্থেই আমাদের সাথে এগিয়ে আসুক, কারণ এখান থেকেই তারা জ্বালানি পায়। অবশ্য ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তার মিত্রদের মাঝে। ফ্রান্স আগেই এসবে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, হরমুজ ঘিরে কোনো সংঘাতে যুক্ত হবে না তারা। অস্ট্রেলিয়াও স্পষ্ট করেছে নেভি শিপ পাঠাবে না।
ব্রিটেন একসাথে কাজ করতে চায় বলে জানালেও নৌযান দিয়ে সহায়তার বিষয়ে নীরব তারা। স্কট মিশনে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাপানও। জাপান সরকার এই মুহূর্তে জরুরি কি পদক্ষেপ নেওয়া উচিত যাচাই করছে। অবশ্যই তা জাপানের বৈধ কাঠামোর মধ্যে। জাপানের নৌযান ও ক্রুদের সুরক্ষায় কি করা যায় সেটাই খতিয়ে দেখছি। এমন পরিস্থিতিতে হতাশ ট্রাম্প সরাসরি সাহায্য চাইলেন ন্যাটোর কাছে। সামরিক জোটে যুক্তরাষ্ট্রের অবদানের কথা মনে করিয়ে দিয়ে হুমকিও দিয়ে বসলেন। হরমুজ প্রণালী ঘিরে সহায়তায় ব্যর্থ হলে তা ন্যাটোর জন্য খারাপ পরিণাম বয়ে আনবে এমন হুঁশিয়ারি দেন তিনি। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। দক্ষিণ লেবাননে হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। রোববার বিকেলে দক্ষিণ লেবাননে তাদের 3টি টহল দলকে লক্ষ্য করে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী গুলি চালায়, জানিয়েছে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় শান্তিরক্ষীরাও, তবে এতে হতাহত হয়নি কেউ। এই হামলার পেছনে হিজবুল্লাহর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার লেবাননের গোটা দক্ষিণাঞ্চল জুড়েই চালানো হয় ব্যাপক বিমান হামলা। এর বেশিরভাগই হয় পাহাড়ি শহর খিয়ামের আশপাশে। শহরটি দখলের চেষ্টা করছে ইসরায়েলি স্থলবাহিনী, তবে সেখানে সরাসরি ইসরায়েলি সেনাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া আইডিএফ এর হামলার শিকার হয়েছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বেকা ভ্যালি। বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতেও চালানো হয় বড় ধরনের একাধিক বিমান হামলা। চলমান সংখ্যাতে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 850-তে, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশু। আবারও শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবির কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার রাতে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, শত্রুর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে ইরান, আর তারা তা দিতে অস্বীকার করলে প্রয়োজনীয় পরিমাণ সম্পদ নিয়ে নেবে তারা, আর সেটাও সম্ভব না হলে ধ্বংস করে দেয়া হবে সমপরিমাণ সম্পদ। গেল 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার এবং বহু বেসামরিক নাগরিক নিহত হন। ক্ষতির শিকার হয় অনেক স্থাপনা। এর জেরে আগেও শত্রুপক্ষের থেকে ক্ষতিপূরণ আদায় করবে বলে জানিয়েছিল তেহরান। ইরানে জোরদার হামলা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রকাশিত হয় প্রতিবেদনটি। সেখানে নাম প্রকাশ অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন সৌদি যুবরাজ। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নিয়মিত বিভিন্ন আরব নেতার সঙ্গে ফোনে কথা বলেন। ইরান ইস্যুতে সৌদি যুবরাজের এই অবস্থানকে অনেকেই তুলনা করছেন সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহর নীতির সঙ্গে, কারণ তিনিও একসময় ইরানকে লক্ষ্য করে সাপের মাথা কেটে ফেলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন ইসরায়েল যৌথ হামলা শুরুতে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার হুমকি দিয়েছিল তেহরান, তবে এখন পুরোপুরি কর্তৃত্ব দাবি করলেও জানিয়েছে পুরোপুরি বন্ধ নয় এই প্রণালী। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল রয়েছে তাদের। কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এটি বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারত তার কিছু ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথটি বন্ধ রেখেছে তেহরান। ইরান বলছে এটি প্রচারণা, অনেক জাহাজ ট্যাঙ্কার পার হচ্ছে। তারা আরও যোগ করেছে যে এই প্রণালী নিয়ন্ত্রণ করার অধিকার তাদের রয়েছে, কারণ জাহাজগুলি তাদের অঞ্চল দিয়েই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করার জন্য মরিয়া হয়ে পড়েছে ইরান, আর এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের শীর্ষ নেতাদের মৃত্যু হওয়ার কারণে সমঝোতার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের পতন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যে বারবার আলোচিত হচ্ছে সমঝোতা ইস্যুটি। যুদ্ধবন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা বারবার দুপক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদ দিলেও তাতে রাজি নয় কোনো পক্ষই। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সমঝোতার জন্য মরিয়া হয়ে পড়েছে ইরান। দেশটির সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবিও করেন তিনি। ইরানের মোট সক্ষমতার মাত্র 20% বাকি রয়েছে বলে মন্তব্য ট্রাম্পের। তবে ইরান চাইলেও এখন আর সমঝোতা সম্ভব নয় বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সাথে কোনো সমঝোতা করতে চাই কিনা সেই বিষয়ে আমি এখনো নিশ্চিত নই, কারণ সমঝোতা করলে কার সাথে করব। ইরানের শীর্ষ নেতাদের বেশিরভাগই তো মারা গেছে। তবে আবারও যুক্তরাষ্ট্র এসব দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, লড়াইয়ের মধ্যে সমঝোতা করার কোনো সুযোগ নেই। আমরা কখনোই কোনো অস্ত্রবিরতির কথা বলিনি, এমনকি কোনো সমঝোতাও চাইনি। আমরা আমাদের নিজেদের রক্ষা করতে জানি। যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প মাথা নত করবে, ততক্ষণ আমাদের লড়াই চলবে। এদিকে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে ইরানের সাথে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবারের পক্ষ থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ইরাকে মার্কিন সেনাদের বিভিন্ন অবস্থানে হামলার পর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। সোমবার সকালে আবারও হামলা চালানো হয় বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে। এই ঘটনার সাথে সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়, সক্রিয় করা হয় সি-র্যাম এয়ার ডিফেন্স। এদিকে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলায় অন্তত 10 সেনা নিহত হয়েছে। তবে এই সংক্রান্ত কোনো নথি বা তথ্যের উৎস প্রকাশ করেনি সংস্থাটি। নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিওটি এআই দিয়ে বানানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওতে নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপরেই ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। ভিডিওটি এআই দিয়ে বানানো হয়েছে বলে দাবি করেছে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও গণমাধ্যম। তাদের দাবি, মৃত্যুর খবর গোপন করতেই এআই দিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বানিয়ে তা প্রকাশ করছে তেল আবিব। সোশ্যাল মিডিয়ায় আবারও হইচই ফেলেছে নেতানিয়াহুর নতুন ভিডিও। মৃত্যুর গুঞ্জন যখন তুঙ্গে, তখনই জেরুজালেমের একটি কফি শপে কফি পান করছেন নেতানিয়াহু, এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এআই বিশেষজ্ঞরা বলছে এটা পুরোপুরি ডিপফেক। তার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে বেশ খোশ মেজাজে দেখা যায় নেতানিয়াহুকে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর গুজব নিয়ে কথা বলতেও শোনা যায় তাকে। নিজের এআই ভিডিও প্রসঙ্গ তুলে ঠাট্টাও করেন। মজার ছলে নিজের হাতের আঙুল ঠিকঠাক আছে কিনা গুনে নিতে বলেন। কফির ক্যালোরি নিয়েও করেন রসিকতা। তবে এআই বিশেষজ্ঞ ও ফ্যাক্ট চেকারদের দাবি, ভিডিওটি ফেক। কাপ ভর্তি কফি থাকা সত্ত্বেও জোরে নড়াচড়ায় উপচে পড়ছে না, চুমুক দিলেও কফি কমছে না, পকেটে কাপড় অদ্ভুতভাবে সামনে চলে যাচ্ছে। এমনকি ক্যালেন্ডারে পুরনো তারিখ, শোকেসের কাগজের অর্থহীন লেখা, সবকিছু দেখে এআই বিশেষজ্ঞরা নিশ্চিত এসবই কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা। কিন্তু পশ্চিমা কিছু মিডিয়া, এমনকি রয়টার্সও বলছিল ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা। এর আগে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল নেতানিয়াহুর আরও একটি এআই ভিডিও, যাতে এক হাতে 6টি আঙুল দেখা যায়। এরপরে দাবি জোরালো হয়, ভুয়া ভিডিও প্রকাশ করে ধামাচাপা দেওয়া হচ্ছে নেতানিয়াহুর মৃত্যুর খবর। শোনা যায় ইসরায়েলের ইতিহাসে এমনও উদাহরণ আরও আছে। 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলাকালে হার্ট অ্যাটাক করে কোমায় চলে গিয়েছিল ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়াল শ্যারন, কিন্তু তাকে ডামি হিসেবে রেখে দেয় ইসরায়েল। ওই ঘটনার 8 বছর পর শ্যারনের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছিল। ফলে জনগণ ও সেনাবাহিনীর মনোবল ধরে রাখতে একইভাবে গোপন রাখা হচ্ছে নেতানিয়াহুর মৃত্যুর সংবাদও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। 98তম অস্কার আয়োজনে বাজিমাত করল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা ছবি, সেরা পরিচালক সহ সর্বোচ্চ 6টি ক্যাটাগরিতে পুরস্কার বাগিয়ে নিয়েছে মুভিটি। সেরা অভিনেত্রী জেসি বাকলে এবং সেরা অভিনেতার খেতাব জিতেছেন মাইকেল বি জর্ডান। হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসর মাতিয়ে রাখেন সঞ্চালক কোনান ওব্রায়েন। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। তারার মেলায় পরিণত হয় ডলবি থিয়েটার। অস্কার খ্যাত জমকালো অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন হলিউড সহ বিভিন্ন দেশের তারকারা। সঞ্চালকের ভূমিকায় কমেডিয়ান কোনান ওব্রায়েনের হাস্যরস মাতিয়ে রাখে পুরো আয়োজন। 98তম অস্কারে বাজিমাত করল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ফেভারিটের তালিকায় শীর্ষে থাকা ছবিটি জিতে নিয়েছে সর্বোচ্চ 6টি পুরস্কার। সেরা ছবির পাশাপাশি মুভিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের খেতাব জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। হ্যামনেট ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলে। রায়ান কুগলারের আলোচিত হরর ছবি সিনার্সে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন মাইকেল বি জর্ডান।
রেকর্ড 16টি মনোনয়ন পাওয়া ছবিটির জন্য প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতলেন অটাম ডুরাল্ড। সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কারও জিতল সিনার্স। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের খেতাব জিতেছে নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু। রূপালী পর্দার জগতে বিশ্বের সবচেয়ে বনেদি পুরস্কার হিসেবে বিবেচিত অস্কার 1929 সাল থেকে এ সম্মাননা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ভারতের ওড়িশার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন। তাদের সবাই রোগী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ভোররাতে কটক শহরের একটি সরকারি হাসপাতালে হয় এই দুর্ঘটনাতে অগ্নিদগ্ধ হয়েছে আরও 16 জন, যাদের মধ্যে রয়েছে 5 রোগী। বাকি সবাই হাসপাতাল কর্মী। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণ হতে পারে এই দুর্ঘটনা। আগুন লাগার পরপরই তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শনে যান ওড়িশার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। মৃত রোগীদের পরিবারকে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। একই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা চাইলেন হলিউড তারকা হেভিয়ার বারদেম। অস্কার অনুষ্ঠানে অংশগ্রহণের সময় এই মন্তব্য করেন তিনি। তার সাথে সুর মেলান অভিনেতা জোয়েল এডগার্টন, পরিচালক অলিভার লাক্সে সহ অনেকেই। এ সময় দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান থেকে শুরু করে প্রতিটি যুদ্ধকে অবৈধ সংঘাত বলে আখ্যা দেন বারদেম। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চকে শুধুমাত্র জাঁকজমক আয়োজনের কেন্দ্র নয়, বরং প্রতিবাদের স্থান হিসেবে উল্লেখ করেন এই হলিউড তারকা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিও জানান তিনি। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে নতুন ইন্টারসেপ্টর ড্রোন সামনে আনলো ইউক্রেন, যার নাম বুলেট। মাত্র কয়েক হাজার ডলারের শাহেদ ড্রোন ধ্বংসে সক্ষম এই ড্রোনটি। ফলে শুধু ইউক্রেন নয়, মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে আরও শক্তিশালী। এর মধ্যে প্রশিক্ষিত পাইলটদের 3টি দল মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ইউক্রেন। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ যখন ক্রমাগত বাড়ছে, তখনই সামনে এলো ইউক্রেনের নতুন ইন্টারসেপ্টর ড্রোন বুলেট। ইরানের শাহেদ ড্রোন ধ্বংসে বিশেষ পারদর্শী এই ড্রোন। ঘন্টায় 310 কিলোমিটার গতিতে উঠতে পারে এই ড্রোন, 25 মিনিট আকাশে থাকতে পারে এবং মাত্র 800 গ্রাম পেলোড বহন করতে সক্ষম। দাম মাত্র $2100, যেখানে শাহেদ ড্রোনের মূল্য 30 থেকে $150,000। অর্থাৎ খরচের দিক থেকে এটি অনেক বেশি সাশ্রয়ী। অর্থনীতির লড়াইয়ে এই ড্রোনই এখন ইউক্রেনের নতুন হাতিয়ার। যদি আমরা ব্যয়বহুল অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করি, তা অর্থনীতির দিক থেকে সুবিধাজনক নয়, কিন্তু আমাদের ইন্টারসেপ্টর অনেক সস্তা, তাই যুদ্ধে ব্যয় কমবে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, এরই মধ্যে ইউক্রেনি পাইলটদের প্রশিক্ষিত 3টি দল মধ্যপ্রাচ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে পাঠানো হয়েছে। স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতা করবে তারা। প্রযুক্তি প্রয়োগ সহজ নয়। প্রতিটি পাইলটকে আগে এফপিভি ড্রোনের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরই তারা এন্টি এয়ারক্রাফট ড্রোন পরিচালনা করতে পারবে। ইউক্রেনের উদ্ভাবনী ড্রোন কৌশল শুধু নিজেদের দেশ রক্ষা করেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যে মিত্রদের সহায়তায় ব্যবহার করে কূটনৈতিক সুবিধাও নিশ্চিত করতে চাইছে কিয়েভ। নতুন এই ড্রোন প্রযুক্তি বিশ্বমঞ্চে প্রতিরক্ষা ও কৌশলগত পরিকল্পনার নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। অদ্ভুত সব নিয়ম নীতি দিয়ে সাজানো উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচন, যেখানে ব্যালটে প্রার্থী থাকেন একজন, তাতে সিল মারারও কোনো সুযোগ নেই। সুন্দর পোশাকে কেন্দ্রে হাজির হয়ে ব্যালট ফেলতে হবে বাক্সে, অংশ নিতে হবে ভোট পরবর্তী উৎসবেও। সরকার নির্ধারিত প্রার্থীর বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই থাকে না ভোটারের। রোববার অনুষ্ঠিত হয়েছে উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচন। এটা কোনো উৎসব কিংবা বিশেষ দিনের দৃশ্য নয়, চলছে পার্লামেন্ট নির্বাচন, তাই পরতে হবে রুচিসম্পন্ন পোশাক। ভোট কেন্দ্র সাজানো হয়েছে রঙিন ফুল, পোস্টার আর পতাকায়। বুথের বাহিরে রয়েছে নাচ গানের আয়োজনও।
반석같이 다지는 선거에 ভাবছেন এত ঘটা করে নির্বাচন হয় কোন দেশে? উত্তরটা হলো উত্তর কোরিয়া। অবাক করার বিষয় হলো একনায়ক শাসিত দেশটিতেও আয়োজিত হয় পার্লামেন্ট নির্বাচন, যার প্রক্রিয়াও বিশ্ব থেকে পুরোপুরি আলাদা। আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতির হারও শতভাগ। 모든 국민들이 সাধারণত 17 বছর বয়সের ওপর সব নাগরিকই এই নির্বাচনে ভোট দিতে বাধ্য। কেননা তা না দিলে শাসকের ওপর আপনার আস্থা নিয়ে তৈরি হতে পারে প্রশ্ন, যা উত্তর কোরিয়ার মতো দেশে ডেকে আনতে পারে বড় সংশয়। 한미륙 전선종합 공장에 꾸려진 নিয়মানুযায়ী ভোটের দিন খুব ভোরবেলায় একজন ভোটারকে কেন্দ্রে হাজির হতে হবে। ভালো পোশাক তো পরতেই হবে, একই সাথে দেখাতে হবে হাসি খুশি মনোভাব। এত নিয়ম নীতির পর যখন ভোট কেন্দ্রে ঢুকবেন তখন দেখতে পারবেন ব্যালট পেপারে একটাই নাম, সেটিও সরকার মনোনীত। নেই কোনো বিকল্প, কষ্ট করে কোনো ব্যালটে টিক বা সিলও দিতে হবে না ভোটারকে, শুধু পেপারটি খোলা ব্যালট বাক্সে ঢুকাতে হবে। কেন্দ্রে বুথ থাকলেও তাতে সন্দেহ তৈরি হওয়ার শঙ্কায় কেউ প্রবেশ করে না। আবার ভোটদান শেষে কেন্দ্রের বাইরে গিয়ে ভোটাররা একত্রে আনন্দ প্রকাশ করবেন। নিয়ম হলো উত্তর কোরিয়ার সরকারি তালিকার বাইরে অন্য কোনো প্রার্থী বেছে নেওয়ার সুযোগ নেই। ক্ষমতাসীন দল যে জোট তৈরি করবে তাতেই দিতে হবে ভোট। সারা দেশ থেকে নির্বাচন করা হয় 600-র বেশি ডেপুটি। কিন্তু নির্বাচিত ডেপুটিরা মূলত ক্ষমতাহীন। রাজনীতির ভাষায় বলা হয় রাবার স্ট্যাম্প সংসদ। প্রতি 5 বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ 2019 সালে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল উত্তর কোরিয়ায়। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা আইডিয়াসকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।